ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা কঠিন এবং তরলের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করেছি। আজকে ডিটেলসে আমরা গ্যাসের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করব। আমরা ছোট থেকেই জানি যে গ্যাসের নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই, অর্থাৎ যে পাত্রে আমরা রেখে গ্যাসটিকে রাখবো সেই পাত্রের আকার আয়তন সে দখল করবে। মানে এই পাত্রের যে আয়তন হবে সেটাই গ্যাসের আয়তন, এবং পাত্রের যে শেপ হবে, যদি এটা সিলিন্ড্রিক্যাল শেপ হয় তো গ্যাসের সেই শেপই ধারণ করবে, এটা আমরা জানি, তাই না? আর যখন আমরা লিকুইডের এক্সপ্যানশন পড়েছি, লিকুইডের ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রসারণ আমরা পেয়েছিলাম। একটা ছিল প্রকৃত প্রসারণ রিয়েল, আর একটা হচ্ছে অ্যাপারেন্ট এক্সপ্যানশন বা আপাত প্রসারণ। তাহলে তরলকেও তো আমরা একটা কন্টেনারে রেখে হিট করব, তো কন্টেনারটা কী দিয়ে তৈরি? কঠিন পদার্থ। তাহলে এখানে একটা কঠিনেরও প্রসারণ হচ্ছে, গ্যাসেরও প্রসারণ হচ্ছে। তাহলে কি আমরা এখানে দুই ধরনের প্রসারণ পাবো? হ্যাঁ, দুই ধরনেরই পাবো, কিন্তু বাস্তবে কঠিনের তুলনায় এই যে গ্যাস, তার প্রসারণ হয় প্রায় 1000 গুণ বেশি, ঠিক আছে, সলিডের তুলনায়। তাই এর যে রিয়েল এক্সপ্যানশান আর অ্যাপারেন্ট এক্সপ্যানশান, দুটোর মধ্যে খুব একটা পার্থক্য থাকে না, দুটোই প্রায় সমান হয়ে যায়। তাই আমরা শুধুমাত্র গ্যাসের তাপীয় প্রসারণ রিয়েল অ্যাপারেন্ট এই বিষয়ে যাব না, শুধু লিকুইডের ক্ষেত্রে সেটা ছিল। এখানে আমরা অগ্রাহ্য করব, শুধুমাত্র আমরা তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করব। ঠিক, এবার আমরা জানি, ছোট থেকেই জানি যে গ্যাসের টেম্পারেচার যদি বাড়ায় অবশ্যই তার ভলিউম কী হবে? বাড়বে গ্যাসের ক্ষেত্রে। এবং টেম্পারেচার যদি বাড়ায় তার প্রেশারও বাড়বে। তাহলে প্রেশার এবং ভলিউম দুজনেই কিন্তু তাপমাত্রার উপর কিন্তু ডিপেন্ড করছে, অর্থাৎ টেম্পারেচারের ফাংশান। অর্থাৎ যখন আমি ভলিউমকে তাপমাত্রার সাথে রিলেট করব তখন অবশ্যই আমাকে চাপটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। যখন আবার প্রেশারকে তাপমাত্রার সাথে রিলেট করব তখন আবার আমাকে ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাই গ্যাসের ক্ষেত্রে আমরা দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক এখানে পাবো, মানে দুই ধরনের প্রসারণ। একটা চাপ স্থির রেখে, মানে স্থির চাপে গুণাঙ্ক পাবো, আর একবার স্থির আয়তনে গুণাঙ্ক পাবো। বোঝা গেছে? এবার দেখো, গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার, যে প্রাথমিক টেম্পারেচার, সেটা সবসময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়া হয়। এরপরে যেটা তুমি বাড়াবে সেটা লিখবে, ধরো 1 ডিগ্রি বাড়ালে, যেটা সলিড আর লিকুইডের ক্ষেত্রে নেওয়া হয় না। অর্থাৎ তোমাকে এখানে প্রাথমিক তাপমাত্রা যে 0 ডিগ্রি নিতেই হবে। অন্যান্য তাপমাত্রায় কি হয়? প্রসারণ বিভিন্ন হয়। গ্যাসের ক্ষেত্রে অনেক ভ্যালু চেঞ্জ হয়ে যাবে এই গ্যাপটাতেই। আচ্ছা, বিভিন্ন গ্যাসের বিভিন্ন প্রসারণ আমরা দেখতে পাই। তাহলে যেহেতু গ্যাস, এটা গ্যাসের শুধুমাত্র আমরা ভলিউম এক্সপ্যানশানই বিবেচনা করব। যেহেতু আকার আয়তন নেই, তাহলে এর দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ থাকার কোনো প্রশ্নই আসছে না। ক্লিয়ার? এবার যদি আমি সলিড, লিকুইড আর গ্যাসের মধ্যে কার কীরকম প্রসারণ হয় সেটা আমি দেখাতে চাই। ধরো এখানে লিখলাম সলিড, লিকুইড এবং গ্যাস। সলিডের প্রসারণ যদি রেশিওতে 1 হয়, লিকুইড কিন্তু একই তাপমাত্রা বৃদ্ধির জন্য 100 গুণ বেশি প্রসারিত হবে, আর সলিডের থেকে গ্যাস হবে 1000 গুণ বেশি এক্সপ্যানশন। অর্থাৎ লিকুইড থেকে গ্যাস যদি আমরা বলি, তরলের তুলনায় গ্যাসের এক্সপ্যানশন 10 গুণ বেশি, তার আয়তন প্রসারণ 10 গুণ বেশি হবে। ঠিক, তাই দেখো সলিডের তুলনায় 1000 গুণ বেশি হওয়ার জন্য ওই আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ গ্যাসের ক্ষেত্রে সমানই আমরা ধরে কাজ করব। ক্লিয়ার হলো? এবার যেহেতু এটা গ্যাস, সে কিছু ল মেনে চলে। সেই লগুলো আমরা ছোটোবেলায় পড়েছি। একটা হচ্ছে বয়েলস ল, ঠিক আছে, আজকেও দেখব। চার্লস ল, বয়েলস ল, চার্লস ল, প্রেশার ল একটা আছে, ঠিক আছে। অ্যাভোগাড্রো হাইপোথিসিস আমরা পড়েছি। ডাল্টনস যে পার্শিয়াল প্রেশার ল, সেটা আমরা পড়ব, ঠিক আছে। এবং পরম শূন্য উষ্ণতা কী, কীভাবে ডেরিভেশনগুলো আসছে, বিভিন্ন এই সম্পর্কিত বিভিন্ন গ্রাফ, সেগুলো আমরা দেখব, ঠিক আছে। এগোই আমরা। এবার তাহলে আমরা বলেছিলাম যে তোমার দুই ধরনের প্রসারণ আমরা পাচ্ছি, একবার চাপ স্থির রেখে, একবার আয়তন স্থির রেখে। তো প্রসারণগুলোকে যদি আমরা গামা দিয়ে লিখবে, একবার চাপ স্থির রেখে আর একবার ভলিউম স্থির রেখে। তো চাপ, এই দুটো দেখা যায় সমান আসবে, এটা লাস্টে আলোচনা করব। নেক্সট, তো বললাম গ্যাসের দুই ধরনের প্রসারণ আমরা পাই, স্থির চাপে আয়তন প্রসারণ আর স্থির আয়তনে চাপের প্রসারণ। এবার একই তাপমাত্রা বাড়ালে দুটো সমান হয়। একটু পার্থক্য দেখে নিই। কঠিনের ক্ষেত্রে আমরা জানি যেহেতু নির্দিষ্ট আকার আয়তন আছে, তাই দৈর্ঘ্য
ক্ষেত্রফল, আয়তন, 3 ধরনের প্রসারণই আমরা পাবো। তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন, গ্যাসের ক্ষেত্রেও শুধুমাত্র আয়তন এবং চাপ, একটা এক্সট্রা যোগ হলো চাপ, কারণ টেম্পারেচার চেঞ্জে চাপ চেঞ্জ হচ্ছে। আচ্ছা, কঠিনের প্রসারণ গুণাঙ্কর ক্রম হচ্ছে 10⁻⁻6, যেমন কপারের 18 মনে হয় 18 × 10⁻⁻6 এই অর্ডারের হয়। লিকুইডের ক্ষেত্রে 10⁻⁵ অর্ডারের হয়, গ্যাসের ক্ষেত্রে -3 হয়। আচ্ছা, কঠিনের ক্ষেত্রে আপাত প্রসারণ বলে কিছু নেই, সেটা শুধুমাত্র তরলেই কনসেপ্টটা আসে, আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ। গ্যাসের ক্ষেত্রে উপেক্ষা করে আমরা চলি। কঠিনের প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় প্রাথমিক উষ্ণতা যে ইনিশিয়াল টেম্পারেচার সেটা আমরা উল্লেখ করি না, যে কোনো টেম্পারেচার ইনক্রিমেন্টে আমরা এটা বার করি, ডেল্টা থিটা লিখি। তরলের ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতাও উল্লেখ করার প্রয়োজন পড়ে না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি ধরতেই হবে। সেখান থেকে এবার তাপমাত্রা বাড়াও, কারণ বিভিন্ন রেঞ্জে বিভিন্ন ধরনের প্রসারণ আমরা পাব। এবার বিভিন্ন কঠিনের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন মানের হয়। কঠিন পদার্থ চেঞ্জ করো, আয়তন প্রসারণ গুণাঙ্ক চেঞ্জ হবে, স্বাভাবিক। তরলের ক্ষেত্রেও ভিন্ন তরলে ভিন্ন হবে, কিন্তু গ্যাস যদি তুমি আইডিয়াল গ্যাস নাও, তার ক্ষেত্রে আয়তন প্রসারণ এবং চাপ প্রসারণ গুণাঙ্ক দুটো কী হবে? সমান হবে। গামা পি গামা ভি এর ভ্যালু একই হবে। কঠিন কোনো রকম এইরকম সূত্র মেনে চলে না, তরলও সেরকম কোনো সূত্র মেনে চলে না, কিন্তু গ্যাস বয়েলস ল, চার্লস ল এবং চাপের সূত্র কিন্তু মেনে চলে। নেক্সট আমরা শুরু করব বয়েলস ল। ছোট থেকে পড়ে আসছি বয়েলস ল। বয়েল মানে মনে করো কোনো কিছু ফোটাচ্ছ, বয়েল করছো, যখন ফোটে কোনো কিছু তখন থাকে টেম্পারেচার ফিক্সড, তাহলে বয়েলস লতে ফিক্সড হচ্ছে টেম্পারেচার আর কি ভর, তাই না? এই দুটো কি থাকে? কনস্ট্যান্ট থাকে, এইভাবে মনে রাখবে। আচ্ছা, বয়েলস ল কি বলছে? যে একটা নির্দিষ্ট ভর নিয়েছি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের, যদি এর উপর আমি প্রেশার অ্যাপ্লাই করি, মানে প্রেশার বাড়াই, তাহলে গ্যাসের যে আয়তন সেটা কমে যাবে। প্রেশার বাড়ালে আয়তন কমে, স্বাভাবিক। পিস্টন দিয়ে যদি আমি নিচের দিকে এগিয়ে চেপে দিই, মানে প্রেশার বাড়াচ্ছি, অবশ্যই আয়তন কমে যাবে। এটাই হচ্ছে বয়েলস ল, তাই না? পি ভি হচ্ছে কনস্ট্যান্ট বয়েলস ল এর বক্তব্য। পি বাড়াবে, ভি কমবে। ক্লিয়ার? এইভাবে তুমি বার করবে ভি প্রপোর্শনাল টু 1/p, তাহলে ভি সমান কনস্ট্যান্ট একটা এলো বাই পি, পিভি সমান কনস্ট্যান্ট। এবার বিভিন্ন গ্যাস যদি নাও, তার প্রেশার হবে P1, তার ভলিউম V1, আরেকটা গ্যাস নাও P2, V2, এইভাবে চলতে থাকবে। এগুলো সবই কী হবে? কনস্ট্যান্ট। অঙ্ক করার ক্ষেত্রে এই ভ্যালুগুলো কাজে লাগে। অর্থাৎ মনে করো নির্দিষ্ট ভরের নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা গ্যাস রয়েছে, তার ভলিউমকে যদি আমি 1/3 করে দিই, মানে 1/3 করে দিই, তাহলে প্রেশার কি হবে? 3 গুণ হয়ে যাবে, ব্যস্তানুপাতিক হওয়ার জন্য। এই হচ্ছে কনসেপ্ট। এবার তাহলে বয়েলস লর ডেফিনেশনটা কি? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতিক। ওকে, এবার লেখচিত্র পি ভার্সেস ভি দেখো। এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিসে পি, এদিকে হচ্ছে ভি। তাহলে পি ভি এটা হচ্ছে কনস্ট্যান্ট, ব্যস্তানুপাতিক। আমরা জানি ব্যস্তানুপাতিকের কাপ কি হয়? আয়তকার সমপরাবৃত্ত, এই রকম কাপ হবে। এবার এটা একটা টেম্পারেচারে পেলাম। টেম্পারেচার যদি চেঞ্জ করো, বিভিন্ন টেম্পারেচারে এই কাপগুলো শো করছি। এটা বললাম T1, মিডিলটা T2, এটাকে বললাম T3। তাহলে তোমাকে যদি বলা হয় কে বড়, T1 বড় না T2 বড় না T3 বড়, কী করবে? সিম্পল, কোনো একটাকে ফিক্সড করে দাও। মনে করো আমি প্রেশারটাকে ফিক্সড করে দিচ্ছি, তাহলে এই প্রেশারটাকে ফিক্সড করে একটা লাইন টানো, যেখানে যেখানে কাট করছে সেখান থেকে নিচের দিকে একটা লাইন টানো, এটাকে টানো, এটাকে টানো। এবার আমরা জানি, ছোটো থেকেই জানি যে টেম্পারেচার যেটা চাপের সূত্র, ভলিউম বাড়লে কি হয়, মানে টেম্পারেচার বাড়লে কি হয়? ভলিউম বাড়ে। তাহলে ভলিউম যার বেশি সেই টেম্পারেচারটা বেশি। দেখো এখান থেকে যাত্রা শুরু করো, সব থেকে বেশি হচ্ছে এটা, তাহলে এর কারসপন্ডিং টেম্পারেচার হচ্ছে T3। তাহলে এখান থেকে যে কাপটা উপরে রয়েছে তার টেম্পারেচার বেশি, T3, নেক্সট T2, নেক্সট T1, এই হচ্ছে অর্ডার। এইভাবে বার করতে পারো, ঠিক আছে? আর কি, যেহেতু
এই বয়েল সূত্রে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, তাই এটাকে টেম্পারেচার কনস্ট্যান্ট মানে আইসোথার্মাল। এই যে কার্ভ তিনটে দেখতে পাচ্ছ, এই তিনটে কার্ভকে বলা হবে আইসোথার্মাল কার্ভ। আইসো মানে সমান, থার্মাল মানে টেম্পারেচার, তাহলে পুরো কার্ভ জুড়ে টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট, প্রেশার ভলিউম কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক? তাহলে পি ভি সমান কনস্ট্যান্ট। যদি এটাকে কার্ভের স্লোপটা তোমাকে বার করতে বলে, যেহেতু ওয়াই অ্যাক্সিসে পি রয়েছে তাই ডিপি ডিভি তোমাকে বার করতে হবে। পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করো, পি ডিভি প্লাস ভিকে রেখে ডিপি, এদিকে 0, তাহলে আমি বার করতে বলছি ডিপি আপন ডিভি, এটা সমান কী হবে মাইনাস পি বাই ভি। দেখো নেগেটিভ আসছে সামনে, অর্থাৎ স্লোপ হবে এই কার্ভের নেগেটিভ। ছবিতে আমরা দেখতেও পাচ্ছি এই হচ্ছে পি, এই হচ্ছে ভি, এই হচ্ছে আমার কার্ভ। তো এই কার্ভের কোনো একটা পয়েন্ট নাও, পয়েন্ট নিয়ে একটা স্লোপ অঙ্কন করো, দেখো এই হচ্ছে স্লোপ, তাহলে এই স্লোপটা কি নেগেটিভ স্লোপ। এই হচ্ছে বয়েলস ল এর আইসোথার্মাল কার্ভের স্লোপ মাইনাস পি আপন ভি। এবার দেখো যদি কোনো একটাকে আমি ডান দিকে পাঠাই, আমি পিকে রেখে দিলাম, ভিকে ডান দিকে পাঠাচ্ছি, অর্থাৎ কে কনস্ট্যান্ট বাই ভি। তাহলে যদি আমি পি আর 1/ভি এর গ্রাফ টানি, তাহলে 1/ভিকে বাইরে বার করে কনস্ট্যান্টকে রেখে দাও, তাহলে দেখো এটা ওয়াই ইজিক্যাল টু এমএক্স ফরম্যাটে আসছে, যেহেতু ওয়াই অ্যাক্সিসে পি রাখা আছে, এমএক্স ফরম্যাটে রয়েছে। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 1/ভি। এইরকম আমি একটা গ্রাফ টানছি, ধরো এই হচ্ছে আমার পি, এই হচ্ছে আমার 1/ভি, যেটা এক্সের সাথে সমান। তাহলে এম কি, এম হচ্ছে এই কনস্ট্যান্টটা। তাহলে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এবং সেটা মূলবিন্দু দিয়ে যাবে, যেহেতু ইন্টারসেপ্ট এখানে নেই। এই হচ্ছে কার্ভ একটা পার্টিকুলার টেম্পারেচার জন্য, বোঝা গেছে? এই কার্ভটা কি তুমি ঘুরিয়ে দাও, এখানে লিখতে পারো 1/পি, এখানে লিখতে পারো ভি, একই স্ট্রেট লাইনই আসবে। নেক্সট আরেকটা কার্ভ যদি অঙ্কন করি, পিভি ভার্সেস সামথিং। ধরো ওয়াই অ্যাক্সিসে পিভি রয়েছে, এদিকে পি রয়েছে, বা তুমি ভিও নিতে পারো। আমরা জানি পিভি হচ্ছে কি কনস্ট্যান্ট, তাহলে প্রেশারের উপর কোনোভাবে ডিপেন্ড করবে না, তাই না? পি আর ভি এর গুণফল কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট হওয়ার জন্য প্রেশারের উপর ডিপেন্ড করবে না, তাহলে এরকম একটা প্রেশার অক্ষের সমান্তরাল সরলরেখা আমরা পাবো। এবার এটা একটা পার্টিকুলার টেম্পারেচারে পেলাম, আর একটা টেম্পারেচারে এরকম পাবো। এটাকে যদি বলি T1, এটাকে বলি T2, তাহলে কে বড় হবে? অবশ্যই T2 বড় হবে, T2 গ্রেটার দ্যান T1, কারণ পিভি সমান কনস্ট্যান্ট একটা পার্টিকুলার টেম্পারেচারে। টেম্পারেচার যদি বাড়াও ওই প্রোডাক্টের গুণফলটা বাড়বে। তোমরা একটা ফর্মুলা পড়েছো, পিভি ইজিক্যাল টু এনআরটি, বেসিক্যালি কনস্ট্যান্টের পরে এইগুলো রয়েছে। তো এনও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, তাই পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে পিভির গুণফল যত বেশি হবে টেম্পারেচার তত বেশি হবে, এই হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার। এটা পিভি ভার্সেস পি এঁকেছি, পিভি ভার্সেস ভিও যদি আঁকো একই কার্ভ আসবে। নেক্সট এবার আমরা একটা কার্ভ অঙ্কন করব, সেটা ধরো লগ পি ভার্সেস লগ ভি। তাহলে এই ইকুয়েশনটায় উভয় পক্ষে আমরা লগ নিচ্ছি, ঠিক আছে? তাহলে লগ পিভি সমান লগ অফ কে কনস্ট্যান্ট। তাহলে লগ পিভিকে যদি ভাঙি, লগ অফ পি ওয়াই অক্ষ বরাবর আছে, প্লাস লগ অফ ভি সমান লগ কে। তাহলে লগ পি যেটা ওয়াই অক্ষ বরাবর আছে সেটাকে বাঁ দিকে রেখে বাকি সব ডান দিকে পাঠিয়ে দাও, সমান আমরা কি পাচ্ছি লগ কনস্ট্যান্ট মাইনাস লগ অফ ভি। তাহলে দেখো এটা ওয়াই ইজ ইকুয়াল টু লগ ভি টেনেছি, ওয়াই সমান এমএক্স প্লাস সি হয়, তাই না? এমএক্স প্লাস সি, তাহলে এই ভ্যালুটা হচ্ছে এমএক্সের ভ্যালু, মানে এক্সের ভ্যালু লগ বি, এম হচ্ছে -1, আর এই যে হচ্ছে সি লগ কে, তাই না? তাহলে দেখো স্লোপ অফ দ্য কার্ভ এম হচ্ছে -1, স্লোপ মানে কি ট্যান থিটা। তাহলে ট্যান 45 হয় 1, আর ট্যান -1 কখন হয়? 135-এ। থিটা যখন 135 তখন ট্যান 135 হবে -1, অর্থাৎ স্লোপটা নেগেটিভ স্লোপ যুক্ত হবে সরলরেখা এবং ইন্টারসেপ্ট লগ কে, মানে ধরো এই জায়গায় ইন্টারসেপ্ট কার্ভটার, ঠিক আছে? এইরকম জায়গায় ইন্টারসেপ্ট, সেখান থেকে নেগেটিভ স্লোপ এবার নিচের দিকে আসবে, দেখো স্ট্রেট লাইন নিচের দিকে আসবে। অর্থাৎ এখানে যদি আমি টাচও করাই, এই যে অ্যাঙ্গেলটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, সেটা হচ্ছে 135 ডিগ্রি। কোথা থেকে আসছে? লগ কে থেকে। ওকে, এই হচ্ছে বয়েলের সূত্রের সমস্ত কার্ভ আমরা পেলাম।
বয়েলের সূত্রের অঙ্ক খুবই সোজা, অঙ্কগুলো আমি এখন করাচ্ছি না, অঙ্ক করাবো এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর। কঠিন, তরল এবং গ্যাস তিনটের একসাথে অঙ্ক করাবো। আর থার্মোমিতি পড়িয়েছিলাম প্রথম, 4টে অধ্যায়ের একসাথে অঙ্কগুলো আমরা করব। নেক্সট আমরা আসছি চার্লসের সূত্র। চ দিয়ে চার্লস, চ দিয়ে চাপ, অর্থাৎ এখানে চাপ কনস্ট্যান্ট থাকবে এবং ভর, গ্যাসের ভর কনস্ট্যান্ট থাকবে। তাহলে বয়েলে কী ছিল, বয়েল করছো কোনো কিছু, বয়েল মানে ফোটাচ্ছ, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার আর এম দুটোতেই কনস্ট্যান্ট। ক্লিয়ার? এবার চার্লসের সূত্র যে বক্তব্য সেটা কি, তুমি একটা কন্টেনার নাও, সেই কন্টেনারকে স্থির চাপে রেখেছো। স্থির চাপে মানে তোমার কন্টেনারের ঢাকনা খোলা আছে, বায়ুমণ্ডলীয় যে চাপ সেটা কন্টেনারের ওপর পড়ছে এবং সেটা স্থির। তাহলে এর মধ্যে কি রেখেছো, গ্যাস। কি রয়েছে, গ্যাস। এবার এই কন্টেনারকে তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রেখেছো। তাহলে যে গ্যাসের তো একটা ভলিউম আমরা পাবো, সেটাকে আমরা বললাম V0। এটা হচ্ছে গ্যাসের ভলিউম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এবার তুমি এই কন্টেনারের তাপমাত্রা বাড়িয়ে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করলে, মানে টোটাল কত বাড়ালে, +1। যদি বাড়াও চার্লসের সূত্র অনুযায়ী ভলিউমও বাড়বে, টেম্পারেচার বাড়ছে, ভলিউম বাড়বে। কতটা বাড়বে, বাড়বে বলছে এই V0-র 1/273 পরিমাণ ভ্যালুটা, ভলিউম বেড়ে যাবে। এটা হচ্ছে ডেল্টা ভি, চেঞ্জ হবে যেটা, বোঝা গেছে? অর্থাৎ এই 1/273 মানে হচ্ছে 0.00366 অফ V0, মানে খুবই অল্প, এই ভ্যালুটা তো ছোট, এই পরিমাণ ভ্যালু বাড়বে। তাহলে আগে কত ছিল V0, এখন বেড়ে 1 ডিগ্রির পর বেড়ে এটা হবে V0/273, তাই না? তাহলে অ্যাকচুয়ালি V0 কমন নিলে 1 + 1/273, এটা হচ্ছে তোমার ভ্যালু 1 ডিগ্রি সেন্টিগ্রেডের ভলিউমে, মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে V1 ডিগ্রি সেন্টিগ্রেড এর ভ্যালু। এবার যদি থিটা ডিগ্রি সেন্টিগ্রেডে আমি বাড়াই, মানে ধরো 10 ডিগ্রি বাড়িয়ে দিলাম, ভলিউম কত বাড়বে সেটা আমরা বার করতে চাইছি, সেটাকে আমরা বলছি V θ ডিগ্রি সেন্টিগ্রেড। এটা সমান তাহলে কী হবে, একইভাবে লেখো V0 লেখো, 1 লেখো, প্লাস 1-এর জায়গায় কী লিখবে তাহলে, θ/273। 1 ডিগ্রি বাড়ানোর জন্য যদি উপরে 1 থাকে, 2 ডিগ্রির জন্য 2/273 হতো, তাই এটা হবে θ/273। এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ, V θ সমান V0, 1 + θ/273। এটা তাপমাত্রা বাড়ানোর ক্ষেত্রে। যদি কমাতে চাও, V অফ θ সমান হবে V0, 1 - θ/273, অর্থাৎ ভিতরে প্লাস মাইনাস লিখতে পারো, বোঝা গেছে? তাহলে কতটা, 1 ডিগ্রি বাড়ালে ভলিউম কতটা করে বাড়ছে, এই ভ্যালু 0.00366 V0, যে প্রাথমিক আয়তন যা থাকবে তার এই গুণ পরিমাণ ভলিউম বাড়বে। এবার দেখো বক্তব্যটা দেখে নাও। চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রিতে যে আয়তন তার 1/273 বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। বোঝা গেল বক্তব্য? এই হচ্ছে চার্লসের সূত্রের বক্তব্য। তাহলে যদি আমরা কি পেলাম, একটা যদি গ্রাফ অঙ্কন করি, থিটা ডিগ্রি বাড়িয়েছি, তাহলে V θ সমান V0 অফ 1 + θ/273। কার গ্রাফ অঙ্কন করছি, ভলিউম ভার্সেস টেম্পারেচার কত বাড়িয়েছি। ঠিক আছে, তাহলে এই কার্ভটা দেখো, y = mx + c এর ফর্ম, যেখানে x হচ্ছে থিটা, মানে m কত, এই জায়গাটা V0/273 হচ্ছে m, c কত, V0, তাই না? তাহলে একটা স্ট্রেট লাইনের কার্ভ এবং পজিটিভ স্লোপযুক্ত, এই জায়গা থেকে কার্ভটা শুরু হবে। ইন্টারসেপ্ট হচ্ছে V0, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন কত, V0, এই হচ্ছে কার্ভ। তাহলে এই কার্ভটাকে বিপরীত দিকে যদি আমি বাড়াতে থাকি, একটা জায়গায় গিয়ে টাচ করবে, মনে করো এই জায়গায় টাচ করলো, সেই সময় টেম্পারেচার যেটা হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলি। তাহলে দেখো এই টেম্পারেচারে কিন্তু আয়তন 0 হয়ে যাচ্ছে। তাহলে পরম শূন্য উষ্ণতা কি, যে উষ্ণতায়
কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেটাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা। বোঝা গেছে? দেখো এবার এই হলো কাহিনী। এবার তাহলে এই -273 ঠেকলো, এটা -273 ঠেকলো কী করে বুঝবে? এখানে বসাও থিটা, ধরো -273 তুমি ভলিউমটা চেক করতে চাইছো, তাহলে ভি থিটা সমান V0 1 প্লাস এখানে বসাও -273 থিটার ভ্যালু, আর নিচে 273 আছে, তাহলে কেটে গিয়ে -1, এদিকে +1 -1 0, অর্থাৎ ভি অফ থিটা কী পেলে 0, ম্যাচ করলো, অর্থাৎ -273 এটাকে আমরা বলবো অ্যাবসলিউট টেম্পারেচার, পরম শূন্য উষ্ণতা। এই হচ্ছে আমার আয়তনের সাথে সূত্র। নেক্সট আমরা চাপের সূত্রটা দেখব সেম। তার আগে দেখো, তাহলে ভি থিটা সমান V0 1 প্লাস থিটা বাই 273, এটাকে আমরা অ্যাবসলিউট টেম্পারেচারের সাথে রিলেট করার চেষ্টা করছি। তো V0 আছে যেমন আছে রাখো, ভিতরে লসাগু করো 273, এখানে উঠে যাবে 273 প্লাস থিটা, থিটাটা কি ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে আমরা জানি কেলভিন সমান হয় ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273, জাস্ট যোগ করবে সে কেলভিনে চলে যাবে, এটা হচ্ছে ভি থিটা। তাহলে আমরা লিখতে পারি ভি থিটা সমান V0, উপরে যে ভ্যালু সেটাকে আমরা লিখতে পারি টি, নিচে 273কে আমরা লিখতে পারি T0, ঠিক, যেখানে টি হচ্ছে কেলভিনে, 273 প্লাস থিটা ডিগ্রি সেন্টিগ্রেডে, আর যেখানে T0 সেটাকে আমরা লিখছি 273। তাহলে এখান থেকে দেখো ভি থিটা বাই V0 যদি আমি করি কি পাচ্ছি, টি বাই T0, অর্থাৎ ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি যখন প্রেশার এবং মাস কনস্ট্যান্ট। তাহলে এটাও একটা চার্লসের সূত্রের বিকল্প ফর্ম। তাহলে কোনো একটা গ্যাস যার প্রেশার এবং মাস কনস্ট্যান্ট রয়েছে, সেই গ্যাসের আয়তন সেই গ্যাসের পরম উষ্ণতার সাথে চেঞ্জের সাথে সমানুপাতিক, অর্থাৎ আয়তন পরম উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, কমলে কমবে। এটাই বিকল্প ফর্মে লেখা আছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক, ভি প্রপোর্শনাল টু টি। এইটা দিয়ে অঙ্কগুলো বেসিক্যালি করতে দেওয়া হয়। অবশ্যই অঙ্ক করার সময় টিকে কেলভিনে তোমাকে কিন্তু নিতে হবে, নাহলে অঙ্ক সমস্ত ভুলভাল উত্তর বেরোবে। নেক্সট চাপের সূত্র একদম সেম ডিট্টো, সংজ্ঞাও প্রায় সেম, কিন্তু চাপের সূত্রে কনস্ট্যান্ট থাকবে ভলিউম এবং মাস, বাকি যা আছে সব সেম। তাহলে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 0 থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় বা হ্রাস করা হয়, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল সেই আয়তনের, এটা তো চাপ, যে চাপ ছিল P0, সেই চাপের 273 অংশ 1 ডিগ্রি বাড়ালে বৃদ্ধি বা হ্রাস পাবে, এটা হবে। তো এর ক্ষেত্রেও লাস্টে গিয়ে যেটা বেরোবে পি অফ থিটা ভলিউমের মতো P0 1 প্লাস থিটা বাই 273, সেম বেরোবে, হুবহু সেম প্রেশার ল আমাদের। তাহলে এর ক্ষেত্রেও যে গ্রাফটা তুমি টানবে পি থিটা ভার্সেস থিটা, এই গ্রাফও এইভাবে যাবে, যেখানে ইন্টারসেপ্ট হচ্ছে P0 এবং তাকেও বিপরীত দিকে যদি বাড়াও, যেখানে গিয়ে টাচ করবে সেটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ একসাথে দুটো পেলাম, যে এমন একটা টেম্পারেচার -273 ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচারে গ্যাসের ভলিউম এবং গ্যাসের প্রেশার দুটোই 0 হয়ে যায়, সেই টেম্পারেচারকে বলা হয় অ্যাবসলিউট টেম্পারেচার। আচ্ছা, বাস্তবে কিন্তু প্রেশার ভলিউম 0 হয় না, কারণ কি আমরা জানি যখনই তুমি টেম্পারেচারকে কমাবে ওই গ্যাস কিন্তু চেঞ্জ হয়ে যাবে কিসে, লিকুইডে। তারপর লিকুইড থেকে আরও এত ঠান্ডা, যেহেতু লিকুইড থেকে সে সলিড অর্থাৎ জমে কঠিন হয়ে যাবে। এবার আমরা জানি এই চার্লস বয়েলস যাবতীয় সূত্র শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, যখনই কিন্তু সে লিকুইড বা সলিডে রূপান্তরিত হয়ে গেল তখন এই সূত্রটা প্রযোজ্য হবে না, প্রেশার ল বলো বা চার্লস ল বলো। তাহলে এই টেম্পারেচার আমরা অ্যাচিভ করতে পারি না, তার আগে গ্যাস তরল বা কঠিনে পরিণত হয়। আচ্ছা, এই টেম্পারেচারকে আমরা কি বলছি, অ্যাবসলিউট টেম্পারেচার, পরম উষ্ণতা। পরম কেন বলছি বলো তো, পরম কথার অর্থ কি, মানে গ্যাস যাই হোক না কেন সবাইকার ক্ষেত্রে এই টেম্পারেচার সেম, যে কোনো গ্যাস নাও
পরম শূন্য উষ্ণতা ওই -273, যেখানে ভলিউম, প্রেশার সব কিছু 0 হয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই টেম্পারেচারে যে পার্টিকেলগুলো থাকবে সেগুলো ফ্রিজ হয়ে যাবে, কাইনেটিক এনার্জিও 0 হয়ে যায়। গ্যাসের যে মলিকিউলসগুলো থাকবে, গ্যাস তো প্রথমত থাকবে না, কঠিন হয়ে যাবে, তার পার্টিকেলগুলো কী হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে যদি দুটো গ্রাফ আমরা অঙ্কন করি, ভি ভার্সেস অ্যাবসোলিউট টেম্পারেচার, যেটা কেলভিন, থিটা নয়, থিটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডে, তার কার্ভ ছিল এইরকম, ইন্টারসেপ্ট দিয়ে যাবে। তাহলে ভি প্রপোর্শনাল টু টি এবং ডাইরেক্টলি প্রপোর্শনাল হওয়ার জন্য এটা স্ট্রেট লাইন হবে, মূলবিন্দুগামী সরলরেখা। একইভাবে প্রেশারেরটাও তাই, প্রেশার আর অ্যাবসোলিউট টেম্পারেচারের মধ্যে কার্ভও মূলবিন্দুগামী সরলরেখা আমরা পাবো। বোঝা গেছে? নেক্সট, এই পরম শূন্য উষ্ণতাকে ব্যবহার করে আমরা কেলভিন স্কেল তৈরি করি। এটাকে ধরা হয় 0 কেলভিন ধরে, এবার 1 ডিগ্রি সমান 1 কেলভিন ধরে স্কেলটাকে বানানো হয়। তাহলে সেন্টিগ্রেড থেকে কেলভিনে যাবার জন্য তোমাকে কি করতে হবে, 273 যোগ করতে হবে কেলভিনে যেতে গেলে। যেমন 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা সমান কত কেলভিন? কি করবে, 273কে 30 দিয়ে যোগ করবে, যে উত্তরটা বেরোবে কেলভিনে। বোঝা গেছে? নেক্সট, এবার সূত্রগুলোকে সমন্বয় করব। তো প্রথমে আমরা পেয়েছি প্রথমত আমরা পেয়েছি ভি প্রপোর্শনাল টু 1/p, যেটা ছিল বয়েলসের সূত্র। আরেকটা পেয়েছি ভি প্রপোর্শনাল টু টি অ্যাবসোলিউট টেম্পারেচার, যেটা চার্লসের সূত্র। আরেকটা কি পেয়েছি, পি প্রপোর্শনাল টু টি, যেটা হচ্ছে তোমার চাপের সূত্র। আর অ্যাভোগাড্রো হাইপোথিসিস অনুযায়ী ভি প্রপোর্শনাল টু এন, অর্থাৎ বিভিন্ন গ্যাস নাও, তাদের ভলিউম যদি সেম হয় তাহলে তাতে সমান সংখ্যক অণু থাকবে, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু এন। সব কটাকে তুমি যদি এক করো কি পাবে, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এই যে আর প্রপোর্শনালিটি সরানোর জন্য এলো আর, এই আরটা কি বলা হয়, সর্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে পিভি সমান এনআরটি, এটাই হচ্ছে আমার ইকুয়েশন অফ স্টেট, অর্থাৎ আইডিয়াল। এটা একটা ইকুয়েশান যেটা আইডিয়াল গ্যাস মেনে চলে, কিন্তু তোমার বাস্তব আমাদের যে কটা গ্যাস আমরা জানি সবই বাস্তব গ্যাস, তারা এই সূত্র কিন্তু প্রপারলি মেনটেন করে না, মেনে চলে না। ওকে, এই সূত্র দিয়ে তোমরা কিন্তু প্রবলেমগুলো করবে। পিভি ইজ ইকুয়াল টু এন আর টি চেক করবে, কি দিয়েছে, কাকে কনস্ট্যান্ট রেখেছে, সেই অনুযায়ী বসাবে। এবার বিভিন্ন গ্যাসের জন্য যেহেতু আর কনস্ট্যান্ট, তুমি এইভাবে লিখতে পারো P1 V1 বাই T1, যদি 1 মোল নিয়ে কাজ করো সমান হয়ে যাবে P2 V2 বাই T2। বসাবে, উত্তর চলে আসবে যে কোনো প্রবলেমের। তো এই সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান সবাইকারই জানা আছে, আশা করছি সবাই জানো, 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা, এককটাও যদি তুমি বার করতে চাও, দেখো পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, একক বার করতে চাইছি, তাহলে আর এর একক কী হবে, পিভি বাই এনটি। ঠিক আছে? প্রেশার আর ভলিউম দুটো গুণ করলে বেসিক্যালি ওয়ার্ক ডানকে বোঝায়, পিভি হচ্ছে ওয়ার্ক ডান। তো এটা ওয়ার্ক ডানের একক হচ্ছে জুল, এন হচ্ছে মোল সংখ্যা, মোলের একক হচ্ছে মোল ইনভার্স হয়ে যাবে উপরে, আর এটা হচ্ছে কেলভিন ইনভার্স। ঠিক আছে? আর কি 0.082 যদি লিটার অ্যাটমসফিয়ারে নাও, তাহলে লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। লিটার বলতে ভলিউমকে লিটারে নিয়েছো আর প্রেশারকে এটিএমে নিয়েছো, তো লিটার এটিএম হয়ে গেল ওপরে, আর নিচে যে এনটি আছে তার জন্য মোল ইনভার্স কেলভিন ইনভার্স এলো। এই জুলকে আর্গে রূপান্তরিত করতে চাইলে 10⁻7 দিয়ে গুণ করে আর্গ মোল ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স তুমি পেয়ে যাবে সিজিএস এর ভ্যালুটা, তাই না? ইজি। এবার এই সর্বজনীন গ্যাস ধ্রুবককে যদি তুমি কি করছি দেখো, কোথায় গেল, আচ্ছা এখানেই বোঝাই, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো এনকে যদি আমরা এক্সপ্যান্ড করি, প্রেশার ইন্টু ভলিউম সমান এন কি মোল সংখ্যা,
অর্থাৎ যে ভরটা তোমায় গ্যাসের দিয়েছে সেটা ডিভাইড বাই ওই গ্যাসের মোলার ভর, আণবিক ভর যেটা, ভাগ করলে মোল সংখ্যা পাই, ইন্টু আরটি, তাই না? তাহলে পিভি সমান এই আর আর এমকে যদি একসাথে নিই, এখানে এম পড়ে আছে, এটা হয়ে যাবে স্মল আর ইন্টু টি। অর্থাৎ স্মল আর সমান হচ্ছে ক্যাপিটাল আর, অর্থাৎ সর্বজনীন গ্যাস ধ্রুবককে যদি আমরা মোলার মাস, ওই নির্দিষ্ট গ্যাসের যে মোলার মাস সেটা দিয়ে ভাগ করি, তখন আমরা পাবো সেটা স্মল আর, যার নাম স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট। এর নাম কি? স্পেসিফিক গ্যাস কনস্ট্যান্ট, বাংলায় বলা হয় আপেক্ষিক গ্যাস ধ্রুবক। বোঝা গেছে? তাহলে এর সংজ্ঞা যদি চাও আপেক্ষিক গ্যাস ধ্রুবক, কি বলবে? টেম্পারেচার ফিক্সড, চাপ ফিক্সড, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে 1 গ্রাম গ্যাসের ক্ষেত্রে গ্যাস ধ্রুবকের মানকে আপেক্ষিক গ্যাস ধ্রুবক বলা হবে। ঠিক আছে? এম এর ভ্যালু 1 বসাও, মানে একক আণবিক, মানে একক মোলার মাসের যে সর্বজনীন গ্যাস ধ্রুবক, সেটাই হচ্ছে আপেক্ষিক গ্যাস ধ্রুবক। যদি তোমায় বলি যে নাইট্রোজেনের তাহলে স্মল আর বা আপেক্ষিক গ্যাস ধ্রুবক কী হবে বলো তো একটু? দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে এসআই পদ্ধতিতেই যদি বার করো 8.31 ওই জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, নাইট্রোজেনের মোলার মাস কত? 28। তাহলে এটা সমান হয় যা আসবে 0.29 এরকম আসছে। বোঝা গেল? এই হবে তোমার। এবার এর এককটা কী হবে? স্মল আর এর একক হচ্ছে জুল, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স। এবার বিভিন্ন গ্যাস আর এর ক্ষেত্রে বিভিন্ন হবে আর এর মান, যেমন যত এম বাড়তে থাকবে, গ্যাস যত ভারী হতে থাকবে, এই স্মল আর কিন্তু তত ছোট হতে থাকবে। বোঝা গেছে? নেক্সট, গ্যাসের চাপ, উষ্ণতা, ঘনত্ব, এদের মধ্যে রিলেশন খুব ইজি বার করতে পারবে। দেখো, পিভি ইজিক্যাল টু এন আর টি, এনকে এক্সপ্যান্ড করো, পিভি সমান, আচ্ছা আগের পাতায় কী ছিল? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, এটাই তো বলা হলো না। তাহলে যারা এই ইকুয়েশন অফ স্টেট পিভি ইজিক্যাল টু এনআরটি এটা মেনে চলে, তাদেরকে আমরা বলবো আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। কিন্তু প্রকৃতিতে কোনো গ্যাসই মেনে চলে না, তো যারা মেনে চলে না তাদের আমরা বাস্তব গ্যাস বলি। আইডিয়াল গ্যাসের কোনো এক্সাম্পল নেই। বাস্তব গ্যাসে আমাদের অক্সিজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া সবই হচ্ছে বাস্তব গ্যাস। ক্লিয়ার? বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা পড়িয়েছি কারেকশান হয় প্রেশার এবং ভলিউম, যেটা অ্যাভোগাড্রো পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি, এটা সমান আরটি। এটা বাস্তব গ্যাসের ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা নেক্সট, তো এনকে এক্সপ্যান্ড করো, গিভেন মাস আপন মোলার মাস, যে মাসটা গ্যাসের দিয়েছে বাই তার মোলার মাস ইন্টু আরটি। ওকে, কি বার করতে চাইছি? ঘনত্বের সাথে সম্পর্ক, তাই তো? তাহলে ঘনত্ব, ধরো আমি ঘনত্বকে ডেনসিটি বললাম ডি, সেটা সমান আমরা জানি ভর বাই আয়তন। তাহলে আয়তনকে এদিকে নিয়ে আসছি, কি হয় দেখো, প্রেশার সমান স্মল এম বাই আয়তন, আর টি, আর ক্যাপিটাল এম নিচে রয়েছে। তাহলে এটাকে আমরা বলছি কি? ডেনসিটি। তাহলে পি সমান ডিআরটি বাই এম। এটাই হচ্ছে ঘনত্বের সাথে টেম্পারেচার, প্রেশার এবং আণবিক ভরের মধ্যে রিলেশন। মনে রাখবে, বা এইভাবে মনে রাখতে পারো, পিএম সমান ডিআরটি বা পি সমান ডিআরটি বাই এম। তাহলে এখান থেকে যদি টেম্পারেচার, আর তো কনস্ট্যান্ট বাদ দাও, টেম্পারেচার এবং মোলার মাস, মানে গ্যাস যদি ফিক্সড করে দাও, মানে একটা পার্টিকুলার গ্যাসের জন্য স্থির তাপমাত্রায় প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেনসিটি। আর কি? আর ডেনসিটির সাথে টেম্পারেচার ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো, ডি এর সাথে টি একসাথে আছে, এদিকে পাঠালে ইনভার্সে চলে যাবে। তাহলে 1/ডেনসিটি। এর অর্থ কি? তুমি একটা পিস্টনের সাথে, মানে একটা কন্টেনারের পিস্টন যত তুমি কম্প্রেস করবে, মানে প্রেশার যত বাড়াবে, গ্যাসের ভলিউম তত কমবে। ধরো এখানে এলো, তাহলে অণুগুলো খুব কাছাকাছি চলে আসবে গ্যাসের অণুগুলো, অর্থাৎ ডেনসিটি বেড়ে যাবে। আর কি? টেম্পারেচার। টেম্পারেচার বাড়ালে উল্টো ঘটনা ঘটে, আমরা জানি। টেম্পারেচার বাড়ালে, মনে করো গ্যাস এতটা ছিল, টেম্পারেচার বাড়িয়ে উপর পর্যন্ত গেল, তাহলে ভলিউম বেড়ে গেল। ভলিউম বাড়লেই ডেনসিটি কমে যাবে, দূরে দূরে চলে গেছে কণাগুলো, তো ডেনসিটি কমে গেল। ক্লিয়ার? আর এম যত বাড়বে, আণবিক ভর, অবশ্যই ডেনসিটি বাড়বে। বাকি প্রেসার, টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতে হবে তবেই। নেক্সট আমরা আসছি, এরপর আমরা দেখব যে গ্যাসের দুই ধরনের গুণাঙ্ক আমরা বলেছি, গ্যাসের চাপ গুণাঙ্ক এবং গ্যাসের
আয়তন গুণাঙ্ক। তো যখন ধরো গ্যাসের আয়তন গুণাঙ্ক আমরা বার করতে চাইছি, তাহলে আমাকে চাপকে স্থির রাখতে হবে। প্রেশার কি থাকবে? কনস্ট্যান্ট। তাহলে প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে, গামা পি লিখতে হবে এটাকে সাবস্ক্রিপ্টে। তাহলে গ্যাসের আয়তন গুণাঙ্ক হচ্ছে গামা পি। কি বোঝাচ্ছে? প্রেশার কনস্ট্যান্ট পিটাকে। বোঝা গেছে? এবার চাপ স্থির রইল। আমরা লিকুইডের ক্ষেত্রে কি পড়েছি? চেঞ্জ ইন ভলিউম সমান অরিজিনাল ভলিউম ইন্টু লিকুইডের ভলিউম এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট গামা ইন্টু টেম্পারেচার কতটা বাড়ছে ডেল্টা থিটা। তো গ্যাসের ক্ষেত্রেও তাই। গ্যাসের ক্ষেত্রে এটা আমরা লিকুইডের ক্ষেত্রে লিখলাম। তাহলে এই গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন গুণাঙ্ক যদি আমরা লিখি, সেটাকে গামা পি লিখব। এখানেও ভলিউম কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এটা সমান ভি নট, গামার জায়গায় এখানে লিখে দাও গামা পি, যাতে প্রেশার কনস্ট্যান্ট বোঝানো যায়, ইন্টু ডেল্টা থিটা। এটা হচ্ছে ওই গ্যাসের জন্য গ্যাসের আয়তন গুণাঙ্কের ভ্যালু। গামা পি তাহলে গ্যাসের আয়তন গুণাঙ্ক, সেটা হচ্ছে চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার, নিচেতেই আছে। এই হচ্ছে গ্যাসের আয়তন গুণাঙ্কের ব্যাপার স্যাপার। এর একক কী হবে? দেখো, উপরে ভলিউম নিচে ভলিউম কেটে গিয়ে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট বা পার কেলভিন, এই হবে একক। তাহলে এর সংজ্ঞা যদি তোমায় দিতে বলে, কিভাবে দেবে? প্রথমে কি? প্রেশার কনস্ট্যান্ট বলবে। কি বলবে? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা, বা এই উষ্ণতাটাকে বাড়াবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে ওই গ্যাসের যে আয়তন ছিল, সেই আয়তনে যে আয়তন বৃদ্ধি, প্রতি একক আয়তনে যে পরিমাণ ডেল্টা ভি মানে আয়তন বৃদ্ধি হলো, তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলবো। তো একইভাবে চাপ গুণাঙ্ক যখন বার করব, তখন আমাকে ভলিউমকে কনস্ট্যান্ট রাখতে হবে। যেটা কনস্ট্যান্ট রাখবো সেটা সাবস্ক্রিপ্টে চলে আসবে, অর্থাৎ গামা ভি। একইভাবে আমরা লিখতে পারি ডেল্টা ভি চেঞ্জ ইন ভলিউম প্রেশার, এখানে প্রেশার চেঞ্জ হবে, ডেল্টা ইন প্রেশার ডিভাইডেড বাই অরিজিনাল প্রেশার ইন্টু ডেল্টা থিটা। তো আয়তন কনস্ট্যান্ট রাখলে তাপমাত্রা বাড়ালে প্রেশার চেঞ্জ হবে, তাই না? তো এটা প্রেশারের টার্মস দিয়ে আসবে গামা ভি। তাহলে গামা পির সময় আমরা লিখতে পারি ফাইনাল ভলিউম সমান ছিল কি? ভি নট 1 প্লাস গামা পি ডেল্টা থিটা। একই লজিকেও এটাও লিখতে পারি ভি সমান ভি নট ফাইনাল মানে ইনিশিয়াল 1 প্লাস গামা ভি অফ ডেল্টা থিটা। সেম। তাহলে গামা ভির সংজ্ঞা কীভাবে দেবে? অর্থাৎ চাপ গুণাঙ্কের সংজ্ঞা, যে নির্দিষ্ট আয়তনের একটা গ্যাস যার ভরও নির্দিষ্ট, তার তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তার একক চাপে যে পরিমাণ চাপের বৃদ্ধি হয়, সেটাই তার চাপ গুণাঙ্ক। বোঝা গেছে? এরও মাত্রা তাই, এই একক তাই পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার ডিগ্রি ফারেনহাইট এইরকম হবে। এবার কোনো একটা ভ্যালুকে তুলে নাও। আমি এই ভ্যালুটাকে তুলে নিচ্ছি, চাপটাকেও তুলতে পারো। এটাকে তুলে আমি পরের পাতায় নিয়ে যাচ্ছি। দেখো, আচ্ছা, সংজ্ঞাগুলো লেখা আছে। দেখো, ভি থিটা সমান কি পেয়েছি? ভি নট 1 প্লাস গামা পি অফ ডেল্টা থিটা, তাই তো? এটা পেয়েছি। আর চার্লসের সূত্র থেকে মনে করো ভি থিটা পেয়েছিলাম, সেটা কি পেয়েছিলাম? ভি নট 1 প্লাস থিটা বাই 273। এই থিটা আর এই ডেল্টা থিটা সেম, টেম্পারেচার বৃদ্ধিকে বোঝাচ্ছে। তাহলে কম্পেয়ার করে দেখো, গামা পি যেটা হচ্ছে ভ্যালুটা 1/273 এর সাথে সমান। একইভাবে ওই যে চাপের সূত্র যখন করেছিলাম পি থিটা, সেটা সমান বেরিয়েছিল পি নট 1 প্লাস থিটা বাই 273, এরকম বেরিয়েছিল। সেখান থেকে গামা ভিও দেখবে বেরোবে 1/273 এর সাথে সমান আসছে কম্পেয়ার করে। তাহলে গামা পি আর গামা ভি সমান আমরা এখান থেকেই বলে দিতে পারি, তাই না? অর্থাৎ গ্যাসের চাপ গুণাঙ্ক আর গ্যাসের আয়তন গুণাঙ্ক দুটোই কিন্তু সমান। সেটা আলাদাভাবে আমি প্রমাণ করে দেখাচ্ছি আবার। নেক্সট সম্পর্ক, মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাস রয়েছে, সেই গ্যাসের কিছু প্রেশার রয়েছে, সেটাকে বললাম P0, আর কিছু ভলিউম রয়েছে, সেটাকে আমরা বললাম V0। তাহলে এর গুণফল কনস্ট্যান্ট থাকবে। এই গ্যাসটাকে দুইভাবে আমি
এক্সপ্যান্ড করছি, টেম্পারেচার বাড়াচ্ছি একই পরিমাণে। একভাবে এক্সপ্যান্ড করছি কি ভলিউমকে কনস্ট্যান্ট রেখে, আরেকভাবে এক্সপ্যান্ড করছি প্রেশারকে কনস্ট্যান্ট রেখে। দুজনকার ক্ষেত্রেই টেম্পারেচার যেটা বৃদ্ধি পাবে সেটা সেম। মনে করো 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বাড়াচ্ছি, ঠিক আছে? তাহলে এদের মধ্যে যে টেম্পারেচার ইনক্রিমেন্ট হবে ডেল্টা থিটা, সেটা হচ্ছে সেম। তাহলে কি হয় দেখো, তো প্রথমে ভলিউম কনস্ট্যান্ট রেখেছি, তাহলে এই V0 কোনোভাবে চেঞ্জ হবে না, P0 চেঞ্জ হবে। মনে করো থিটা টেম্পারেচারে P0 হলো P থিটা, কিন্তু V0 তো V0ই রইলো। এবার ডান দিকে দেখো প্রেশার কনস্ট্যান্ট মানে P0টা চেঞ্জ হবে না, হলো না, কিন্তু ভলিউম চেঞ্জ হয়ে মনে হলো V থিটা হলো। এবার যেহেতু এরা দুজন এখন সেম টেম্পারেচারে রয়েছে, তাহলে এই দুজনকার প্রোডাক্ট অবশ্যই টেম্পারেচার কি কনস্ট্যান্ট হয়ে গেছে এখন, তাই না? গ্যাসও কনস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ মাসও কনস্ট্যান্ট। তাহলে এখন কি সূত্র লাগবে? বয়েলসের সূত্র পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে এদিকে লেখো পি থিটা ভি নট সমান পি নট ভি থিটা, লিখতেই পারি পিভি সমান কনস্ট্যান্ট। এবার পি থিটার ভ্যালুটা পুট করো। পি থিটার ভ্যালু এইমাত্র কি পেয়েছো? পি নট 1 প্লাস গামা ডেল্টা থিটা। এই পি নটের সাথে গামা হচ্ছে ভি থাকবে, ওকে, সমান, আর এখানে ভি নট রয়েছে, এটা সমান পি নট ভি থিটার ভ্যালুটা বসাও, ভি নট অফ 1 প্লাস গামা পি অফ ডেল্টা থিটা। ক্লিয়ার? দেখো P0 V0, এখানেও V0 P0 কেটে গেল, 1ও কেটে যাবে, ডেল্টা থিটাও কেটে যাবে, পড়ে থাকবে গামা ভি সমান গামা পি। এইভাবেও প্রমাণ হয়ে যাচ্ছে যে চাপ গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক এই দুজন সমান এবং এদের ভ্যালু 1/273 এর সাথে সমান, এবং এর ভ্যালুটা 0.00366 এর সাথে আবার সমান। এবার টি নট বলেছিলাম না, টি নট সেটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, তার ভ্যালু হচ্ছে -273। তাহলে এটাকে আমি যদি মড লাগাই তাহলে পজিটিভে ভ্যালুটা আসবে। তাহলে এর ভ্যালু জায়গায় আমি লিখতে পারি 1/mod of টি নট। এত কিছু লেখা যেতে পারে। নেক্সট পার্শিয়াল প্রেশার বলে একটা কিছু বাকি আছে, গ্যাসের আংশিক চাপ এবং ডাল্টনের সূত্র। দেখো ভালো করে, এটা বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট লাগবে। মনে করো একটা কন্টেনার, এখানে এক ধরনের গ্যাস রয়েছে, টাইপ এ গ্যাস, ধরো নাইট্রোজেন রয়েছে, আর একটাতে রয়েছে ওই হাইড্রোজেন কিছু, টাইপ বি গ্যাস। তাহলে এই গ্যাসের নির্দিষ্ট কিছু প্রেশার রয়েছে, নির্দিষ্ট কিছু ভলিউম রয়েছে, এই গ্যাসেরও নির্দিষ্ট কিছু প্রেশার রয়েছে, নির্দিষ্ট ভলিউম রয়েছে। এদেরকে যদি মিক্সড করে আমরা একটা কন্টেনারে ঢালি, তাহলে এই টোটাল মিক্সচারের যে প্রেশার এবং মিক্সচারের যে ভলিউম, সেগুলো এদের ইন্ডিভিজুয়াল প্রেশার ভলিউমের গুণফল ইন্ডিভিজুয়াল প্রেশার ভলিউমের গুণফলের সাথে সমান হবে। এটাই লজিক। তো আংশিক চাপ ব্যাপারটা কি? আংশিক চাপ, তো মনে করো এই কন্টেনারের ভিতর দুই ধরনের গ্যাস রয়েছে, টাইপ এ এবং টাইপ বি। ঠিক, টাইপ এ গ্যাস যে প্রেশার অ্যাপ্লাই করছে ইন্ডিভিজুয়ালি, সেটাই হচ্ছে তার আংশিক চাপ। টাইপ বি গ্যাস ইন্ডিভিজুয়ালি যে প্রেশার অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে তার আংশিক চাপ। কোনো একটা আরেকটা গ্যাস সি থাকলে সে ইন্ডিভিজুয়ালি যেটা কন্ট্রিবিউট করছে প্রেশারে, সেটাকে আমরা বললাম তার আংশিক চাপ। অর্থাৎ প্রত্যেকটা গ্যাস ইন্ডিভিজুয়ালি আংশিক চাপে কন্ট্রিবিউট করে টোটাল চাপ আমরা ওই কন্টেনারের পেয়ে যাব। বোঝা গেল? এই সম্পর্কিত ডাল্টনের সূত্র রয়েছে, সূত্রটা একটু দেখে নাও। নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রে রাখা কয়েকটি গ্যাস মিশ্রণের মোট চাপ ওই উষ্ণতায় ওদের আংশিক চাপের সমষ্টির সমান হবে। তাহলে মোট চাপ যদি পি হয়, তার মধ্যে ধরো একটা গ্যাস আছে তার প্রেশার P1, আর একটা গ্যাস রয়েছে তার প্রেশার P2, এইগুলোর সমস্ত প্রেশারগুলো যোগফলের সাথে সমান হবে। টোটাল যোগ করে গ্যাসটার টোটাল চাপ আমরা পেয়ে যাব। বোঝা গেছে? ওকে, নেক্সট, যদি এর একটা ফর্মুলা তোমাকে বার করতে বলে, কিভাবে, ধরো টোটাল প্রেশার হচ্ছে P, আর গ্যাসগুলোকে যোগ করেছো, তাদের আয়তন টোটাল ভলিউম হচ্ছে V। যোগ করার পর সেই ভলিউমটাকে আমরা বলছি V1 প্লাস V2, ধরো তিনটে গ্যাস নিয়েছো V3, তাহলে
টোটাল কন্টেনারের প্রেশার আর ভলিউমের গুণফল সেটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা সমান প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল গ্যাসের যে P1 V1 কনস্ট্যান্ট, দ্বিতীয় গ্যাসের জন্য P2 V2 কনস্ট্যান্ট, তৃতীয়র জন্য P3 V3 কনস্ট্যান্ট, এইভাবে চলতে থাকবে যতগুলো থাকবে। তাহলে এখান থেকে টোটাল প্রেশার কিভাবে পাবো? P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 ডিভাইডেড বাই টোটাল যা ভলিউম আছে ভাগ করে দাও। এইভাবে তুমি টোটাল প্রেশার পেয়ে যাবে ওই কন্টেনারের। বোঝা গেছে? এর অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগতে পারে ফর্মুলাটা, মনে রাখো। অর্থাৎ প্রত্যেকটা গ্যাস নিজে নিজে কন্ট্রিবিউট করছে কিছুটা প্রেশার, সেই নিজের কন্ট্রিবিউশনটাই হচ্ছে আংশিক চাপ। নেক্সট একটা গ্রাফ, গামার সাথে টেম্পারেচার, গামা পিও হতে পারে, গামা ভিও হতে পারে। তাহলে আমি গামার সাথে মানে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক আর অ্যাবসলিউট টেম্পারেচারের মধ্যে একটা গ্রাফ অঙ্কন করতে চাইছি। তাহলে আমরা গামার ভ্যালুটাকে যদি আমরা লিখি, গামা সমান আমরা কি পেয়েছি? ডাইরেক্ট লিখছি ডিভি বাই ভি ইন্টু ডি থিটা, তাই না? এই থিটার জায়গায় আমি টি নিচ্ছি সুবিধার জন্য, যেহেতু টি এর সাথে গ্রাফ অঙ্কন করছি। তাহলে ডিভি বাই ভি ইন্টু ডিটি কোথা থেকে আসছে? এটা এখান থেকে আসছে, ডিভি সমান ভি গামা ডি থিটা, এই ফর্মুলা থেকে এটা আসছে, ঠিক গ্যাসের জন্য। তাহলে উপরে রয়েছে গামা, নিচে রয়েছে টি। আমাকে ডিভি বাই ডিটি বার করে দেখি গ্রাফটা কি আসবে, গামা ভার্সেস টি টেম্পারেচার। ওকে ওকে নেক্সট আমরা পিভি সমান এনআরটি জানি, 1 মোলের জন্য আমরা 8টি নিলাম, ডিভি বাই ডিটি করতে হবে। তো যদি আমি একে ডিফারেন্সিয়েশন করি, ভি সমান আমি করে নিচ্ছি আগে আরটি ডিভাইডেড বাই পি। তো ডিভিকে ডিটি দিয়ে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আর বাই পি পাবো, আর বাই পি পাবো, এটাকে নিয়ে আসছি। তাহলে গামা সমান 1 বাই ভি আছে, ডিভি বাই ডিটি হচ্ছে আর বাই পি। আবার নিচে দেখো পিভি তৈরি হয়েছে, তাহলে পিভি সমান কি হয়? আরটি, উপরে আর নিচে আরটি, আর আর কেটে গেল, তাহলে গামা সমান 1 বাই টি, একটু আগে আমরা দেখেছি। আচ্ছা, তাহলে ব্যস্তানুপাতিক, তাহলে এই ধরনের গ্রাফ তুমি পাবে, আয়তকার সমপরাবৃত্ত। ক্লিয়ার? তো এই অধ্যায়টাও কমপ্লিট হয়ে গেল। নেক্সট দিন আমরা 4টে অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে ডিটেলসে বিস্তারিত আলোচনা করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই লেকচারটি অ্যাটেন্ড করার জন্য।